ধরুন আপনি এক খণ্ড জমি নিজ নামে খরিদ করছেন, এই জমি রেজিস্ট্রি করছেন, রেজিস্ট্রি অফিসে যথাযথ ফিস, সরকারি ফিস প্রদান করছেন, রেজিস্ট্রি হয়েছে। আপনি পরবর্তীতে নিজ নামে নামজারি করছেন, নিজ নামে খাজনা দিয়েছেন। এইবার ওই জমিতে আপনি বসতবাড়ি নির্মাণ করে সুখ শান্তিতে আল্লাহর নামে বসবাস শুরু করে দিয়েছেন। এর ভিতরে যদি হঠাৎ একদিন কেউ এসে বলে যে এই জমি আইনগত আপনার না, এই জমি আইনগত আমার, আপনি এখান থেকে অনতিবিলম্বে স্থান ছাড়বেন আগামী 3 মাসের মধ্যে। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। যে কথা বলতেছিলাম, একই জমি দুইবার রেজিস্ট্রি। তো 1998 সালে মিসেস শাহিদা বেগম নামে এক ভদ্রমহিলা 4 কাঠা জমি খরিদ করার আগে উনি কাগজ টাগজ একেবারে সুন্দর করে দেখে টেকে নেয়। ওনার যে লয়ার ছিল সে দেখে দেয় যে হ্যাঁ ওকে। এরপরে ওনারা রেজিস্ট্রিতে যায়, সরকারি ফিস প্রদান করে যথাযথভাবে, এরপরে রেজিস্ট্রি হয়, এরপরে উনি জমির মালিক হয়, এরপরে উনি নামজারি করে, তারপরে নিজ নামে দাখিলা কাটে, এরপরে ওই জমির পরে উনি স্থাপনা তৈরি করে, বসতবাড়ি আর বৃক্ষলতা পাতা রোপণ করে। এভাবে উনি ওনার ওই 4 কাঠা জমিতে সুন্দরভাবে বগ্ধকলকার থাকতেছে। এইভাবে চলতে চলতে হঠাৎ একদিনকে রাবেয়া বেগম নামে এক ভদ্রমহিলা সাথে একজন বিজ্ঞ লয়ার এবং কিছু লোকজন নিয়ে ওই মিসেস শাহিদা বেগমের বাসায় আসে বলে, আপনার এই জমি কিভাবে ক্রয় করছেন? বলে, আমি অমুক সালে এর কাছ থেকে নিছি। বলে, না, এই জমি আপনি আইনগত এর অধিকারে রাখেন না, এর আইনগত অধিকার আমার, এই দেখেন আমার প্রপার কাগজপত্র। তো আমি তখন ওই বিজ্ঞ লয়ার ওনারে শাহিদা বেগমরে বুঝাই দেয় ডিটেলস যে ভাই জমিটা এরকম এরকম ছিল। তখন শাহিদা বেগমরে বলে বিজ্ঞ লয়ার যে আব্দুল ওদুদ নামে এক ভদ্রলোকের 20 বিঘা জমি ছিল। সেই 20 বিঘা জমিতে উনি খাসে সত্যবান ভগ্ধকলকার থাকা অবস্থায় উনি মারা যায়। মারা গেলে ওনার 1 স্ত্রী 3 পুত্র 2 কন্যা রেখে যান। তো আমি এই যে আপনার পাশে যে কন্যা, ইনি হলো রাবেয়া, এই মিস্টার আব্দুল ওয়াদুদের ছোট কন্যা। ইনি দেশের বাইরে ছিল, বাইরে থাকাকালীন উনি আর এই জমির কাছে আসতে পারে নাই, খোঁজখবর নিতে পারে নাই। তো ওই 20 বিঘা জমির পরে প্লটিং করা হয়, রাস্তা দেখানো হয়, দিয়ে প্লটিং করা হয় 4 কাঠা করে অনেক মানে খণ্ড করা হয়। এরপরে যথাযথভাবে বিজ্ঞাপন দিলে ক্রেতারা আসে কেনে। আর ওই জমি তখন এরা সস্তায় বিক্রি করছিল বিধায় দ্রুত বিক্রি হয়ে গেছিল। তো এই 22 বিঘার ভিতরে 20 বিঘার ভিতরে স্ত্রীর একটা অংশ আছে। স্ত্রীর অংশ এখানে আছে 82.5 শতক জমি। তারপরে ছেলেরা পাবে প্রায় 144 শতক, মেয়েরা পাবে 72 শতক জমি। এইভাবে ভাগ হয়। তা প্রত্যেকের ভাগের থেকে রাস্তা যায়, যেটুক থাকে সেইটুক বিক্রি হবে। তো ওই পাওয়ার ওই সবাই মিলে স্ত্রী, 2 পুত্র আর 1 কন্যা, এরা মিলে বড় পুত্ররে, আব্দুল ওদুদের বড় পুত্ররে পাওয়ার দেয়। তাহলে আব্দুল ওদুদের বড় পুত্র তার নিজস্ব প্রাপ্ত সম্পত্তি এবং পাওয়ার মূলে যেটুক, এই টোটালটুক বেচার অধিকার রাখে, কিন্তু একটা অংশ বেচার অধিকার রাখে না। কেন? ছোট কন্যা রাবেয়া বেগমের যেটুক। কিন্তু ওই বেচা বিক্রি যখন শুরু হয় দামও কম দেয়, কারণ পরেরটা পরে বেচে, তো নিজের কষ্টার্জিত সম্পদ হলে একটু দাম দর হাঁকায় ব্যস্ত, বিক্রি স্লো হইতো। কিন্তু পরেরটা তো বাপ মরে গেছে, অনেক জমি দিয়ে বেচে, তো এই আরও সই করে আর নগদ টাকা পায়, হিতাহিত জ্ঞান হারায় ফেলাইছে। আর দালালরাও এসেও একদম বস করতেছে। তো ওই প্লটিংয়ের সব জমি বেচে দেয়, ওই পাওয়ার দলিলের দেখায়। পাওয়ার দলিলে যে একটা রাবেয়ার অংশ আসে না, এটা কেউ যাচাই বাছাই করে নাই, সব ওই দলিলের রেজিস্ট্রি অফিসে যায় আর বেচতে টোটাল বেচা হয়ে গেছে। এখন রাবেয়া বেগম যখন বাংলাদেশে আসে শুনতে পারে যে তার বাবার অনেক জমির মধ্যে ওই 22 বিঘা বিক্রি হয়ে গেছে। তখন সে তো জানে যে আমি তো বিক্রি করি নাই। তখন সে একজন বিজ্ঞ লয়ারের কাছে যায়,
লয়ার বলে কি, তুমি ওই 22 বিঘার যত বিক্রি হয়েছে সব দলিল তোলো। তাহলে 22 বিঘার অন্তত অনেক দলিল হয়েছে, গাদা দলিল তুলছে। তা গাদা দলিল তুললেও যা খরচ হয়েছে তা কিছু না। আর ওই কাগজপত্র তুলে এরপরে আব্দুল ওদুদের বড় ছেলে, স্ত্রী, 2 পুত্র, 1 কন্যার জমি এরকম কাটতে 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 এক পর্যায়ে যায় বাকিটুক যা হয় ওইটুক হলো এই রাবেয়ার পড়তেছে। এইভাবে ওই সাইদা বেগমরে বিজ্ঞ লয়ার বুঝাই দিছে যে এই জন্য আপনার জমি বৈধ না, আপনি অবৈধ জমির ভোগ দখল করতেছেন, আপনারে আমরা 3 মাস সময় দেব, আপনি এর ভিতরে আপনি নেমে যাইতে হবে। শুধু ওই সাইদা বেগমরে বলে না, এইভাবে তো ওই রাবেয়া বেগমের বাকি জমির যে কয়টা খণ্ড আছে, মনে করেন যে আরও 9 জন কি 8 জন কিনছে, সবাইরে বলছে। তো আমি এই সাইদা বেগমের পরিচিতি বলে এই সাইদা বেগমের উল্লেখ করে গল্পটা বলতেছি। এইরকম সাইদা বেগমের সাথে তার আরও 8 জন না 7 জনের এইরকম দুঃখজনক পরিস্থিতি তাদেরও হয়েছে। তো তাদের আমি চিনি না, যার কারণে সাইদা বেগম দিয়ে গল্পটা বুঝাই আপনাদের স্বার্থে, আপনারা যেন এভাবে সতর্ক থাকতে পারেন। তো ঘটনা হলো, উকিল সাহেব বোঝানোর পরে রাবেয়া বেগমের ওই সামনেই ওই সাইদা বেগম মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে যায় যে হাই কি হবে। এরপরে ওনারা চলে যায়, পরের দিন আবার আসে বিজ্ঞ লয়ার এবং ওই লোকেরা এবং রাবেয়া বেগম এসে বলে যে শোনেন, আপনি মানবিক কারণে আমরা ওই দিন চলে গেছি, তো আপনি পড়ে গেছেন, এটা ঠিক আছে, আমরা দুঃখিত, আপনি অসুস্থ দুঃখিত এবং আপনি যে মনে কষ্ট পেয়েছেন দুঃখিত, কিন্তু ঘটনা হলো এই জমির মালিক আপনি না, এই জমির মালিক এই জন্য এই জমির এইটুকু জমির এই আমি মালিক, এই আপনি ধরে আরও 7-8 জন যা আছে সবাই নামে যাইতে হবে। তখন রাবেয়া সাইদা বেগম দৌড়ে যায়, সে উকিলের কাছে যায় এবং কাগজপত্র যাচাই বাছাই করে তারও উকিল বলল যে তুমি এই জায়গায় থাকতে পারবো না, তোমার এই জমির মালিকানা না, তোমরা ওই আব্দুল ওদুদের বড় সন্তানের ভাগেরটুকু কেন নাই, তার বউরটুকু কেন নাই, তার 2 পুত্রটুকু কেন নাই, তার 1 কন্যার সন্তানও কেন নাই। এই সব বিক্রি হয়ে যাওয়ার পরে তোমরা শেষের দলিল বিধায় এই 7 জন 8 জন তোমরা এই পাপে পড়ছো, ঝামেলায় পড়ছো। তখন এই 7-8 জন মিলে রাবেয়া বেগমের বাড়িতে ওনারা রাতে যায়, সাথে লোকজন নিয়ে যায়, হাতে পায়ে ধরে কান্দে কাটে যে মা আমাকে বাঁচান, আমরা গরিব মানুষ বহুত কষ্ট করে জমি কিনেছি, অনেক কিছু গ্রামের জমি সম্পদ বেচে টেচে, আমাদের বাঁচান। তা সাধারণত মানুষের তো মন, সবাই তো আর মানে কঠিন হৃদয় না, নরম হৃদয়। রাবেয়া বেগমের মনটা নরম হলো, তখন বলল ঠিক আছে, আপনাদের তো আসলে ক্ষতি হয়ে গেছে, এখন কি করবেন? বলে যে আমরা জমি আর ছাড়ে যাব না কেন, এই জমির পরে আমরা স্থাপনা করছি, বৃক্ষ লতা পাতা রুইছি, তারপরে বিভিন্ন কিছু করছি, এমন এমন গাছ ফল হয় দেখলে মায়া লাগে, ফলবান বৃক্ষ একটা সন্তানের মতো, এই বৃক্ষ থুয়ে আমি যাব না, এই বলে কান্দে দিল উনি আমাদের সাইদা বেগম যে আমার এই 2-3টা গাছে ফল হচ্ছে, আমি এ থুয়ে যাব না। আপনি তখন সবাই সিদ্ধান্ত নিল ঠিক আছে, নতুন করে আমার টাকা দেবেন আর রেজিস্ট্রি করে নেবেন আবার কবলা দলিল করে। তখন বলল টাকার পরিমাণ তো এই দিতে হবে বর্তমান বাজার মূল্য। তখন সবাই হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলো যে বাজার মূল্য দেওয়া সম্ভব না, ওই বাজার মূল্যের অর্ধেক দেবে এবং কিস্তিতে দেবে, আপনার এখান থেকে কেউ যাবে না, আপনি সব টিকিট হাতে রেখে দেবেন, টিকিট কেউ দেবেন না, কাগজপত্রও দেবেন না। তখন সাধারণ সবাই ধরলে, আর রাবেয়া বেগম এমনি ভালো মহিলা, উনি মানবিক কারণে সিদ্ধান্ত নিল ঠিক আছে, যার বর্তমান দাম তার অর্ধেক দাও এবং কিস্তি করে দাও। তখন ওনারা অর্ধেক দাম ফিক্সড করে একটা কাগজে লিখিত করে নিল যে সাইদা বেগমের কত, কিস্তিতে কত, এইভাবে বাকি 7 জন 8 জন এরকম করে নিলে উনি রোকেয়া বেগম আসলে একটা ভদ্র মহিলা, ভালো, আল্লাহ তার মঙ্গল করুক, উনি রাজি হইল এবং অর্ধেক দামে কিস্তি করে ওনাদের দিল। তো ঘটনা হলো যাক, এবার আমাদের সাইদা বেগমের হুঁশ ফিরে আসলো, সে এবার বুঝলো জমি জমা কিনতে হইলে কি করণীয় এবং সে একটু শান্তি তৃপ্তি পাইল, আস্তে আস্তে শোধ করে দিচ্ছে। আমার কথা হইল, আপনারা যখন জমি কিনবেন, জমি দেখতে খুব সুন্দর, কাগজপত্র সুন্দর, কিন্তু এই কাগজপত্র সুন্দরের ভেতরেও ফাঁকফোকর থাকে। যেমন এই রাবেয়া বেগমের বাবার জমি রাবেয়া বেগমের ভাই বোন মিলে যে পেঁচবাদায় বিক্রি করছে, যার কারণে হয়েছে। এই জন্য ওয়ারেস সূত্রে যদি এরকম জমি হয়, তাহলে আপনারা জমি কেনার সময় দেখবেন যে এই মৃত ব্যক্তির মোট জমি কত, ওয়ারেস কয়জন, ওয়ারেস কান সার্টিফিকেটে তো আপনারা ওই সময় খেয়াল করেন নাই। আমি
পরে শাহিদা বেগমরে বলছি যে এই জমি তো আপনি রেজিস্ট্রি করছেন ওদের লেখক দিয়ে, যার কারণে আপনারা কোনো হেল্প করে নাই। এটা উচিত ছিল এই আব্দুল ওদুদের মৃত্যুন্তে তার যে ওয়ারেস, যেমন এক স্ত্রী 3 পুত্র 2 কন্যা, আগে নাম কি আপনি ওয়ারেস কাম সার্টিফিকেটে দেখছিলেন? কয় অত ভাই বুঝি নাই। আমি কই অতজন বুঝতে হইতো, ওই জায়গায় ওয়ারেস কাম সার্টিফিকেট এবং ওই স্থানীয় লোকের কাছে জিজ্ঞাসা হইতো যে এই বেটা মারা যাওয়ার পরে কয়জন সন্তানাদি রাইখে যায় গেছে, তখন সেই কথা আর এই কাগজে মিললে ওকে। এইবার ওই পাওয়ার দলিলে দেখা হচ্ছিল যে কেটা কেটা পাওয়ার দিছে, তখন এটা যদি দেখতেন, বুঝতেন, যাচাই করতেন, একটু কষ্ট হতো, সময় যাইতো, কিন্তু সময় নেন নাই, কষ্ট করেন নাই, দালালের কথা শুনছেন, যার খেসারতেই। তো যারা জমি কিনবেন ওয়ারিশ সূত্রে তারা এইভাবে দেখবেন, যারা এমনি ডাইরেক্ট কিনবেন তারাও দেখবেন যে এই বেটা ব্যস্তে ব্যস্তে কর্তক বেচছে। অনেকে আছে নিজের নামে জমি নিজেই বিক্রি করতেছে, 5 বিঘা 4 বিঘা 10 কাটা 5 কাটা করে বেচতেছে। তখন উচিত আপনাকে ওই যে ওই লোকের মোট জমির থেকে বিক্রি হয়েছে কয়টা রেজিস্ট্রি অফিসে সার্চ করা। রেজিস্ট্রি অফিসে সার্চ করতে 1 বছরে আপনার 100 টাকা খরচ হয়। তা 10 বছর 12 বছরের ভিতর বেচছে কিনা সব নিয়ে টিয়ে খরচ হলে কয় টাকা যায়? এখন তো লক্ষ লক্ষ টাকা যাচ্ছে, আর ওই সময় যাচ্ছে কয়েক হাজার। তাই সহ্য হচ্ছে না, আর এখন লক্ষ লক্ষ টাকা দিতে ভালোই লাগতেছে। তো আমার মনে হয় আমরা যদি কোনো সম্পত্তি, শুধু জমি না, যে কোনো জিনিস ক্রয়ের আগে একজন এক্সপার্টের সাথে নিয়ে যাই, তারে 2 পয়সা দিয়ে তার মন খুশি রেখে যদি তারে বলি যে ভাই তুমি আমার পক্ষে দেখো, বোঝো, তারপরে মতামত, আমার মনে হয় পৃথিবীতে কেউ এই ক্ষতি করবে না। শাহিদা বেগমরে বলছি আপনি যদি রেজিস্ট্রির আগে একজন এক্সপার্টের 2000 টাকা দিতেন, বলতেন যে আমার কাগজপত্র দেখো, বোঝো, রেজিস্ট্রি অফিসে জিজ্ঞেস করতেন স্যার আমরা এরকম নিচ্ছি, আপনি ঠকতেন না। তো আমরা আসলে আর ভাবি আর করি না কাজ, করে টোরে ভাবি, যার কারণে ঠকি।